গুড মর্নিং। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আশা করি তোমরা শুনতে পাবে। আমি জোরেই বলার চেষ্টা করছি। আজকে আমরা ক্লাস 10-এর 16 নম্বর অধ্যায়ের লম্ব বৃত্তাকার শঙ্কু এই নিয়ে আলোচনা করব। ক্লাস 10-এ যে সমস্ত ঘনবস্তু নিয়ে আলোচনা অলরেডি করেছি সেগুলো ছিল আয়তঘন, গোলক, আর হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। এই চারটা ঘনবস্তু নিয়েই ক্লাস 10-এ মূলত পরিমিতির যে বিভাগটা সেখানে কিন্তু এই চারটা ঘনবস্তু নিয়ে আলোচনা আছে। তো আজকের এই ঘনবস্তু সম্পর্কে আলোচনা হয়ে গেলে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে পরিমিতির যে বিভাগটা দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত আছে সেই পুরোটাই কিন্তু আলোচনা হয়ে যাবে। আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পর্কে বিস্তারিতভাবে জানব। লম্ব বৃত্তাকার শঙ্কুর আমি দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে পরে তোমরা চিনতে পারবে যে অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার শঙ্কুর ঘনবস্তু কোনগুলি। সব থেকে পরিচিত যে দুটি উদাহরণ আমি বলবো তার মধ্যে একটি হলো আইসক্রিম। তোমরা কুলফি আইসক্রিম তোমরা হয়তো প্রত্যেকেই খেয়েছো। সেটা যে পাত্রটার মধ্যে আইসক্রিমটা দেওয়া হয়, পাত্রটাও খাওয়া যায়। তো সেই পাত্রটার মানে কুলফি আইসক্রিমের যে পাত্রটার যে আকৃতি সেটাকে আমরা কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি বলি। এছাড়া আরেকটি ভালো উদাহরণ হচ্ছে টোপর। যেমন বার্থডে তোমরা অনেকেই টোপর পড়ো, ক্রিসমাসে টোপর পড়ো। তো সেই টোপরগুলো দেখতে যেরকম হয় সেই আকারের ঘনবস্তুকেই কিন্তু আমরা বলি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝে নিলে যে অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে ঠিক কোনগুলোকে বোঝানো হচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি যে লম্ব বৃত্তাকার শঙ্কু আসলে কিন্তু একটি সমকোণী ত্রিভুজের ঘূর্ণনের ফলে উৎপন্ন হয়। আমার হাতে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আশা করি এটা তোমরা সবাই চেনো, যেটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের এই যে লম্ব, এই লম্বটাকে আমি যদি অক্ষ করে মানে এটাকে আমি স্থির করে দিলাম, এটাকে আমি যে কোনো একটা অবস্থানে স্থির রাখবো। রেখে যদি আমি এই লম্ব বৃত্তাকার শঙ্কুটিকে এইভাবে প্রচন্ডভাবে গতিতে ঘোরাতে থাকি, তাহলে দেখো তোমার চোখের সামনে যে ছবিটা ভেসে উঠবে সেই ঘনবস্তুটা কিন্তু একটি শঙ্কু আকৃতির ঘনবস্তুই হবে। অর্থাৎ আমরা বলতেই পারি একটি সমকোণী ত্রিভুজের ঘূর্ণনের ফলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি আসলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। এবং সেই লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এই যে লম্ব, সমকোণী ত্রিভুজের যে লম্বকে এক জায়গায় স্থির করে রাখা হয়েছিল, অর্থাৎ অক্ষ করে আমরা শঙ্কুটা পেলাম, সেই অক্ষটাকেই বলা হয় হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলতে আমরা কোনটাকে বুঝবো? এই যে অক্ষ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে লম্ব বা লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যেটা অক্ষ সেটাই কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা অতিভুজ সেটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা। তাহলে এখানে কিন্তু খুব ভালোভাবে বিষয়টা মনে রাখতে হবে। একটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, অর্থাৎ যেটা কিনা সমকোণী ত্রিভুজের লম্ব, আর আরেকটি হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। একটা উচ্চতা আর একটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে লম্বকে বলা হচ্ছে উচ্চতা, আর এই অতিভুজকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। আর এই যে নিচের যে ভূমি, সমকোণী ত্রিভুজের যে ভূমি সেটাকে বলা হয় সেটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি বা ভূমির ব্যাসার্ধ বলা হয়। তো এখানে বুঝতেই পারছো যে এটাকে স্থির রেখে যখনই আমি এটা বোঝাচ্ছি, তো আমরা যে ঘনবস্তুটা পাবো সেটা কিন্তু আমাদের দেখতে এরকম ধরনের তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে আমরা আমার হাতে যে ঘনবস্তুটা আছে তাহলে তোমাদের যে উদাহরণটা আমি দিয়েছিলাম
সেগুলো কুলফি আইসক্রিম বলো বা টোপর বলো, এরকমই দেখতে হয়। তো এই ঘনবস্তুটাকেই আসলে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ এই বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু। আর একদম এই শীর্ষবিন্দু থেকে এটাকে বলা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির তল। এটাকে আমরা বলবো ভূমি, এই নিচের যে তলটা, যেটা কিনা পুরোপুরি একটা কি বৃত্ত। তুমি দেখতে পাচ্ছ এই যে পুরো এটা কি, এটা একটা বৃত্ত, এই পুরোটা হচ্ছে একটা বৃত্ত। তার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি যেটা, সেটা কি একটি বৃত্ত। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত। এই শীর্ষবিন্দু, তাহলে এটা শীর্ষবিন্দু, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি, যা কিনা একটা বৃত্ত। এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর, অর্থাৎ এই বৃত্তের উপর আমি যদি একটি সোজাসুজি লম্ব টানি, আমরা যদি লম্ব টানি, তাহলে সেটাই কিন্তু আসলে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। যেটা আমি এখানে বলে যাচ্ছিলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলতে আমি কি বুঝবো? এই লম্বটাকে। সেই লম্বটা অ্যাকচুয়ালি এই শঙ্কুর কোথায় অবস্থান করছে? এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি আমি একটা কাল্পনিক ভাবে আমি যদি ধরে নেই এখানে একটা লম্ব আছে, তাহলে সেই লম্বটাই কিন্তু আসলে হচ্ছে শঙ্কুর লম্ব। আর যে কোনো একটা এই শীর্ষবিন্দু থেকে এই সীমারেখার উপর যে কোনো জায়গায় আমি যদি এরকম ভাবে একটি দাগ টানি, তাহলে সেটাই কিন্তু হচ্ছে তির্যক উচ্চতা। কারণ আমি এখানে সমকোণী ত্রিভুজের কথা যদি আমরা একটা কল্পনা করি, তাহলে তুমি নিশ্চয়ই ব্যাপারটার সঙ্গে আমি আগের এই ঘূর্ণন প্রক্রিয়ায় যেভাবে আমরা শঙ্কু পেলাম, তার সঙ্গে যদি এই শঙ্কুর চিত্রটাকে তুমি একসঙ্গে চিন্তা করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে মাত্র যেটা বললাম, মাঝখানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যেটা সোজাসুজি আছে, সেটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা। এবং এই শীর্ষবিন্দু থেকে এই যে ভূমির যে সীমারেখা, সীমারেখার উপর যে কোনো আমি যদি দাগ টানি, সেটাই হবে অ্যাকচুয়ালি তির্যক উচ্চতা। তাহলে আমরা কি পেলাম? শীর্ষ পেলাম, নিচে একটা ভূমি পেলাম, উচ্চতা পেলাম, তির্যক উচ্চতা পেলাম। এবং আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এই শঙ্কুতে আমরা দেখতে পাচ্ছি দুটি তল আছে। একটি হলো নিচের যে তল, যেটা কিনা একটা সমতল, এবং এই আরেকটি তল পাচ্ছি আমি। এবং অবশ্যই এটা দেখাই যাচ্ছে আমি যদি এখানে আঙ্গুলটা রাখি, আঙ্গুলটাকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তো ক্রমশ আমার আঙ্গুলটা কি বেঁকে যাচ্ছে। অর্থাৎ এই তলটি হলো বক্রতল এবং নিচের তলটি কিন্তু সমতল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুতে আমাদের দুটি তল আছে, তার মধ্যে একটি হলো বক্রতল আর একটি হচ্ছে সমতল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। এক হলো শীর্ষপন্থী, সেটা আমাকে মনে রাখতে হবে। শীর্ষ থেকে সোজাসুজি ভূমির উপর যে লম্ব, সেটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা। এবং শীর্ষ থেকে ভূমির এই যে পরিধি, এই পরিধির উপর যে কোনো জায়গায় আমি যদি রেখা টানি, তাহলে সেটাই হবে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, শীর্ষ, ভূমি। এবং তল কয়টি? হলো দুটি। এটা আমি লিখে নিয়েছিলাম যে লম্ববৃত্তাকার শঙ্কুর ড্যাশটি তল আছে। তাহলে আমরা লিখতে হবে দুটি তল। লম্ববৃত্তাকার শঙ্কুর দুটি তল, একটি সমতল, কোনটি? নিচেরটি। একটি হচ্ছে সমতল, নিচেরটা হচ্ছে সমতল, এবং অপরটি মানে এই যেটা বক্রতল, এটাকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বলতে পারি। অবশ্যই লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল বলতেও আমি এই তলটাকেই বুঝবো। বক্রতল মানেই অ্যাকচুয়ালি পার্শ্বতল, বা পার্শ্বতল বলতেই অ্যাকচুয়ালি বক্রতল। তো আমরা এখন যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুটা চিনে ফেললাম, এখন আমরা প্রত্যেক ঘনবস্তুর যা যা বের করি, এক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোকে বের করে নিব, সেই বিষয়গুলো বের করে নিব। প্রথম আমরা দেখব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতল অর্থাৎ এই যে তলটা, এই পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সেটাকে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই শঙ্কুটা আমার হাতে আছে। এই শঙ্কুটাকে কোনো একটা জায়গায় যদি আমি কেটে দিই, যে কোনো জায়গায় আমি কাটতে পারি, যে কোনো এক জায়গায় যদি আমি এখান থেকে লম্বালম্বি আমি কেটে দিই, কেটে দেওয়ার পর দেখো এটা খুলে দিলে কিরকম আকৃতি হচ্ছে। তো এটাকে আমি এখানটায় এঁকে নিলাম, দেখতেই পাচ্ছি এরকম একটা আকৃতি কিন্তু তৈরি হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, এটা আমার হাতে একটা শঙ্কু, এটাকে আমি একটা জায়গায় যদি কেটে দিই এবং কেটে দিয়ে যদি খুলে দিই, তাহলে দেখো এরকম ধরনের আকৃতি কিন্তু তৈরি হবে। এবং আরো একটা জিনিস যেটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু শঙ্কুর ভূমিটা একটি বৃত্ত, তাহলে আমি যদি এই বৃত্তের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আমি এখানে একটা শঙ্কু এঁকে নিচ্ছি,
এটা হচ্ছে একটা শঙ্কু, এটা হচ্ছে ভূমি। এটা আমি ধরে নিলাম এই বৃত্তটার মধ্যবিন্দু। তাহলে এটা হয়ে যাবে উচ্চতা, এটি হচ্ছে তীর্য উচ্চতা, এবং এটা হচ্ছে নিচের যে ভূমি আছে সেই ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে এই যে বাহুটা আমরা পাচ্ছি এটা হচ্ছে তীর্য উচ্চতা, তীর্য উচ্চতা, এবং এই যে লম্ব সেটাই হচ্ছে উচ্চতা, এবং এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ বা শুধু ব্যাসার্ধ বললে আমরা এইটুকু মাপটি বুঝবো। তাহলে এই এখান থেকে এইটুকু যদি ব্যাসার্ধ হয় এবং সেই ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই আর, তাহলে এই ভূমির পরিধি আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে এই যে ভূমি যেটা একটা বৃত্ত, সেই বৃত্তের পরিধি কিন্তু 2πr। তাহলে এই মাপটা কত? 2πr। তাহলে এটাকে আমি যখন এইভাবে খুলে দিলাম, তাহলে তোমরা বুঝতেই পারছো এই পুরো যে দৈর্ঘ্যটা, যদি এই ব্যাসার্ধটা কত হয়, ব্যাসার্ধ যদি আমি ভূমির ব্যাসার্ধ যদি আমি ধরে নিই আর, তাহলে কিন্তু এইখান থেকে এইটুকু মাপ কিন্তু 2πr। অর্থাৎ আমি যদি এখান থেকে এতটুকু, অর্থাৎ ভূমির যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি আর ধরে নিই, দেখতেই পাচ্ছ, এটাকে যদি আমি আর ধরে নিই, তাহলে কিন্তু এই পুরো এই মাপটা এটা কিন্তু 2πr হবে। এখানে কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে এটা দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো মনে হচ্ছে, অর্ধবৃত্ত। তো এখানে কিন্তু অর্ধবৃত্তের যে পরিধি, সেই অর্ধবৃত্তের পরিধি সূত্র কিন্তু πr হয়। কিন্তু এখানে কিন্তু বিষয়টা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এখানে কিন্তু এটা 2πr হবে। কারণ এখানটায়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এটা একটা এখানে ঘুরে গেল, এটা এখানটায় হবে না। এখানটায় এই ছিল, এটাকে খোলার পরে এই হলো। তাহলে এই যে মাপটা এটা কিন্তু 2πr, এটা আমি লিখলাম, এটা হচ্ছে 2πr। 2πr যদি কিনা এই বৃত্তের ব্যাসার্ধ কত ধরা হয়? r ধরা হয়। এই বৃত্তের ব্যাসার্ধ r ধরা হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি এখান থেকে তীর্য উচ্চতা, এটাও তীর্য উচ্চতা। এবার আমরা এই তীর্য উচ্চতাকেও ধরে নিচ্ছি n, আর এই উচ্চতাকে আমি h দিয়ে ডিনোট করব। এখন আমি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করব। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানেই এই পার্শ্বতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে এই তলটার ক্ষেত্রফল বের করলেই হয়ে গেল, অর্থাৎ এই তলটা। এখন আমরা এই তলটাকে যদি কতগুলো ত্রিভুজে ভাগ করি, যেমন আমরা চাইলে পরে এইভাবে এই অংশটাকে ভাগ করতে পারি। এখানে দেখা যাচ্ছে আমরা যদি প্রতিটা টুকরোকে লক্ষ্য করি, এই যে অংশটা আছে এটা অনেকটা ত্রিভুজের মতো, কিন্তু হ্যাঁ এইটুকু অংশ একটা বৃত্তচাপ, অর্থাৎ বলতে পারি যে এই অংশটা ত্রিভুজ কি করে হলো, কারণ এই অংশটা একটা চাপ। কিন্তু আমরা এই যে এখানে এতগুলো অংশে ভাগ করলাম, এই অংশগুলো যদি অনেক ছোট ছোট করি, অর্থাৎ এরকম ধরনের একটা অংশ আছে, তো এটা একটা ত্রিভুজের মতো, কিন্তু এই বাহুটা একটা বৃত্তচাপ হয়ে যাওয়াতে একটা অসুবিধা। তো এখানে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কিন্তু খুবই সামান্য, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। এবং এই ক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজগুলোকে অনেক ছোট ছোট করে চিন্তা করি, তাহলে কিন্তু এই পার্থক্যটা অনেক কমে আসবে। অর্থাৎ এখানে বৃত্তচাপ থাকা অবস্থায় যে ক্ষেত্রফল থাকবে, বৃত্তচাপের মধ্যে যদি একদম সোজা একটা রেখা থাকে, তার মধ্যে কিন্তু ক্ষেত্রফলের পার্থক্য খুব থাকবে না। তো সেই অসুবিধাটাও থাকবে না যদি কিনা আমরা এই যে অংশগুলোতে ভাগ করলাম, সেই অংশগুলোকে যদি আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করতে পারি। বিষয়টা এখানে একটু চিন্তা করার আছে, ভালোভাবে চিন্তা করবো বিষয়টা, যে এই যে ত্রিভুজগুলো আমি তৈরি করলাম, এগুলো যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র আমরা ত্রিভুজ হিসেবে খুবই ক্ষুদ্র, তুমি যত বেশি ক্ষুদ্র চিন্তা করো কোনো অসুবিধা নেই, তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র যে ত্রিভুজগুলো তৈরি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বৃত্তচাপ আর
সোজা রেখার ক্ষেত্রে কিন্তু কোনো বিশেষ পার্থক্য থাকবে না। সেই ক্ষেত্রে কিভাবে আমরা দেখো এই অংশটার ক্ষেত্রফল বের করতে পারি, খুবই সহজভাবে বের হবে। মনে করো এই প্রথম অংশটার ক্ষেত্রফল বের করবে। এই প্রথম অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই প্রথম অংশটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এই জায়গাটা। তো এইটুকু অংশের দৈর্ঘ্য আমি ধরে নিলাম R1, হাফ এখানটায় লিখছি হাফ ইন্টু ভূমি। তাহলে কোনটুকু ভূমি ধরলাম এটা, এবং এই অংশটাও কিন্তু আমি চিন্তা করতে পারলাম যে এটা এত বড় নিচ্ছি না, আমি ধরে নিলাম এটা খুব ছোট্ট একটা অংশ নিলাম, তাহলে সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি একটা ত্রিভুজই হবে। এখানে যেমন একটু এখানে যুক্ত চাপ অবস্থায় আছে, যদি আমি খুব ক্ষুদ্র নিতে পারি তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি একটা ত্রিভুজ হবে, এবং সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই অবস্থায় যে দৈর্ঘ্যটা আমি পাবো নিচের, সেটাকে আমি R1 দিয়ে বিয়োগ করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং এই উচ্চতাটা কিন্তু L। এখানে কিন্তু প্রত্যেক রেখাগুলো কিন্তু সূর্য উচ্চতা L-কে বোঝাচ্ছে। প্লাস এইভাবে পরের যে ত্রিভুজটা থাকবে তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, সেই ভূমির দৈর্ঘ্যটা কোনটা যদি প্রত্যেকটা সমান হতে হবে এরকম ব্যাপার নেই, কোনটা কম কোনটা একটু বেশি হতেই পারে, সেই দৈর্ঘ্যটা আমি R2 বললাম ইন্টু উচ্চতা কিন্তু সেই L, প্লাস পরেরটা ক্ষেত্রে হাফ ইন্টু R3 ইন্টু L। এইভাবে আমি যত কিছু টুকরা আমরা করতে পারি, চিন্তা করতে পারি, কোনো অসুবিধা নেই। এভাবে ধরে নিলাম আমরা অনেকগুলো করলাম, হাফ ইন্টু একদম লাস্ট যে টুকরোটা তার ভূমিটা ধরলাম RM ইন্টু L। তো এবার এখানটায় হাফ ইন্টু L কিন্তু সব জায়গাতেই আছে, তাহলে আমি হাফ ইন্টু L কি করতে পারবো, কলম নিতে পারবো। তাহলে ব্র্যাকেটে কি থাকবে R1, পরেরটা থেকে প্লাস R2, পরেরটা থেকে প্লাস R3 প্লাস ডট, এবং শেষে এখান থেকে থাকবে RN। হাফ এর যেরকম ছিল ওরকম লিখলাম। এখন এই যে দৈর্ঘ্যগুলোর যোগফল, এই দৈর্ঘ্যগুলো এই দৈর্ঘ্যগুলো, তাহলে এই দৈর্ঘ্যগুলো সব এখানে যত খুশি টুকরাই থাকুক না কেন, 50টা থাকবে, 100টা থাকবে, 1000টা টুকরা থাকবে, সেই সবগুলো দৈর্ঘ্য যদি যোগ করি, যোগ করে তো আলটিমেটলি আমি কত পাবো, 2πr। কারণ আমি আগে বলছি এই দৈর্ঘ্যটা কিন্তু 2πr। যদি আমরা ধরে নিই যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কিন্তু 2πr। তাহলে এই 2 আর এই 2 যদি কাটাকাটি চলে যায়, তাহলে এই πr আর l, তাহলে থাকলো হচ্ছে πr আর হচ্ছে l। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে πr। এই অংশটা বলতেই আমি আগে বলেছিলাম এই অংশটা মানেই হচ্ছে কি এই অংশটা, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। সেই লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়ালো πr/l বর্গ একক, πr/l বর্গ একক। এবার আমরা বের করবো লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এটা খুবই সহজ। সমগ্রতল বলতে পার্শ্বতলের সঙ্গে নিচের তলটা থাকবে। নিচের তলটা তো বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, তার সঙ্গে যোগ দিলাম πr² হয়ে গেল। এভাবে মুখস্থ রাখতে পারো, অথবা আমরা যদি এখানে πr কমন নিয়ে নিই, πr এখানেও আছে এখানেও আছে, πr কমন নিলে এখানে দুটো আর ছিল, একটা আর থাকলো πr ইন্টু r প্লাস l। হ্যাঁ, এভাবে মুখস্থ করা। এক্ষেত্রে এটা ক্ষেত্রফল হওয়ার জন্য আমরা অবশ্যই বর্গ একক নিব। এখন আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করি। আয়তনটাকে বোঝার জন্য আমরা কি করলাম, মনে করো আমার কাছে একটা চোঙ আছে, এই চোঙটা ভূমি ব্যাসার্ধ r এবং উচ্চতা h। এবার আমি একটা শঙ্কু নিলাম, যার ভূমি ব্যাসার্ধ r এবং যে শঙ্কুর উচ্চতা h। ভালো করে ব্যাপারটা লক্ষ্য করো। কি বললাম, আমি একটা লম্ববৃত্তাকার চোঙ নিচ্ছি আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিচ্ছি। চোঙের উচ্চতা যা শঙ্কুর উচ্চতা তাই হতে হবে, এবং চোঙের ভূমি ব্যাসার্ধ যা শঙ্কুর ভূমি ব্যাসার্ধ তাই হতে হবে। অর্থাৎ যদি এই উচ্চতারই এবং এই ব্যাসার্ধে যদি আমি একটা চোঙ নিয়ে নেই, অর্থাৎ মনে করো এরকম একটা চোঙ,
যার ব্যাসার্ধ সমান হতে হবে, অর্থাৎ একদম এটার সঙ্গে যেন মিলে যায়, এটার সঙ্গে মুখের সঙ্গে মুখ রাখলে যেন মিলে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আর যে উচ্চতাটা, সেই উচ্চতাটাও যেন একই থাকে। এরকম ধরনের একটা চোঙ আর এরকম ধরনের চোঙ আর এরকম ধরনের একটা শঙ্কু তোমরা বাড়িতে এটা পরীক্ষাটা নিজে হাতে করবে, নিয়ে নিবে। নেওয়ার পরে এখানটায় যে কোনো একটা বস্তু নিবে, মনে করো সহজে পাওয়া যাবে চাল নিবে। এইখানটায় চাল নিয়ে এখানটায় তুমি যদি ধরো, আমি আর এটা দেখালাম না, তোমরা বাড়িতে দেখতে পারো, সহজেই বুঝতে পারবে। এখানটায় চাল ভর্তি করে যদি এটার মধ্যে রাখো, দেখবে একবার রাখলে, দুবার রাখলে, তিনবার রাখবে। তিনবার রাখার পরে দেখবে যে এটা পুরোপুরি ভর্তি হয়ে গেলো। এটা দিয়ে এটাকে পুরোপুরি ভর্তি করতে তিনবার লাগবে। বা যদি কাচের পাওয়া যায় তাহলে পরে পরীক্ষাটা আরো বেশি একুরেট হবে। কাচের পাত্রের মধ্যে সুবিধা হবে, তুমি এখানটায় জল নাও, এই শঙ্কুর মধ্যে জল নাও, এটাকে উল্টো করে নিতে হবে। নিলে পরে এটার মধ্যে জল ভর্তি করে যদি এই চোঙের মধ্যে ধরো, দেখবা তিনবার যদি তুমি ভরছো, তাহলে পরে দেখবে যে এই চোঙটা সম্পূর্ণভাবে ভরে গেল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে চোঙের আয়তন, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 3 গুণ, কারণ এটা দিয়ে তিনবারে এটা ভর্তি হয়, কারণ এর আয়তনের 3 গুণ। তাহলে উল্টো করে বললে এর আয়তনের 3 ভাগের 1 ভাগ। আবার বলছি, তাহলে এই ঘটনাটা থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে এই কথাটাকে উল্টো করে বললে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3 ভাগ। এবার চোঙের আয়তন আমরা অলরেডি জানি পাই আর স্কয়ার h, যদি ব্যাসার্ধ r এবং উচ্চতা h হয়, পাই আর স্কয়ার h। তাহলে তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। আয়তনের ক্ষেত্রে এত হচ্ছে সম। এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিচয় এবং লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্র। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করা, সমতলের ক্ষেত্রফল বের করা এবং আয়তন বের করা। আরো একটি বিষয় অঙ্ক করার সময় আমাদের দারুণভাবে দরকার হবে, সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, তাহলে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই সমকোণী ত্রিভুজের ঘূর্ণনের ফলে এই শঙ্কুর উৎপত্তি। তাহলে এবং এটা তীব্র উচ্চতা, যেটাকে আমি এল দিয়ে ডিনোট করি। এবং আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি, অতিভুজ মানে এল, এল মানে তীব্র উচ্চতা। তাহলে তীব্র উচ্চতা তার স্কয়ার, যেটা হচ্ছে তীব্র উচ্চতা, যেটা কিনা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে সমকোণী ত্রিভুজের উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা কিনা শঙ্কুর ক্ষেত্রে আমরা ভূমির ব্যাসার্ধ বলতে পারি, ভূমির ব্যাসার্ধ স্কয়ার। তো এই সূত্রটাকে আমরা মুখস্থ রাখবো শঙ্কুর ক্ষেত্রে। কারণ শঙ্কুর দেখো একটা শঙ্কুর 3টি বাহু আমাকে মনে রাখতে লাগে। তো 3টি বাহু দিয়েই আমাদের বিভিন্ন সূত্রগুলোর মধ্যে এই 3টি বাহুর মানই বসে। যে তীব্র উচ্চতা থাকে আর হচ্ছে ব্যাসার্ধ থাকে, এবং এদের তিনটার মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে এটা তীব্র উচ্চতা স্কয়ার। ভালো করে বুঝতে হবে, তীব্র উচ্চতা স্কয়ার এই বাহুটার স্কয়ার ইকুয়াল টু হয় উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার। আমি যদি এই সিম্বলগুলো দিয়ে লিখি, তাহলে সূত্রটা দাঁড়ায় এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এই সূত্রটা আমাদের কোথায় কাজে লাগবে? অনেক সময় দেখবে যে এই 3টি বাহুর মধ্যে যে কোনো অঙ্ক করার সময় ছবি আঁকবে এবং ছবিতে বোঝার চেষ্টা করবে যে প্রশ্নে কি কি মান দেওয়া আছে। দেখা যাবে অনেক সময় তীব্র উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তখন তুমি এই সূত্রটাকে ব্যবহার করবে। এই সূত্রটা তুমি লিখে নেবে, লিখে নেওয়ার পরে যে দুটা বাহুরই মান দেওয়া থাকবে সেই দুটা বাহুর মানকে এখানে বসাবে। যে কোনো দুটো দেওয়া থাকতে পারে, মনে করেন এই দুটো দেওয়া থাকে, এই দুটোর জায়গায় মানটা বসাবে, তাহলে সমাধান করে এটা বের করতে পারবে। বা এই দুটোর মান যদি দেওয়া থাকে তাহলে এই দুটোর মান বসাবে, এটা বের করবে। বা দেখা যাবে এটা আর এটার মান দেওয়া আছে, এই দুটোর মান বসাবে, তাহলে সমাধান করে এই মানটা বের করতে পারবে। অর্থাৎ এই সূত্রটা তোমাকে সাহায্য করবে যেখানে এই 3টা বাহুর মধ্যে যদি দুটো বাহুর মান দেওয়া থাকে, তাহলে পরে তোমার যদি তৃতীয় বাহুটার প্রয়োজন হয়, তাহলে সেই তৃতীয় বাহুটার মান কিন্তু তুমি এই সূত্রটার মধ্যে বসিয়ে সেই মানটা খুব সহজেই বের করতে পারবে। তো লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এই কথাগুলো যদি মনে রাখো, তাহলে পরেই তুমি খুব সহজেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। তবে বিষয়গুলোকে কিন্তু তুমি ভালো করে বুঝবে এবং এগুলোকে একটু সময় নিয়ে চিন্তা করবে, তাহলে পরে শঙ্কু ঘনবস্তুটি তোমার
শঙ্কু ঘনবস্তু সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা হবে এবং এর বিভিন্ন অংশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা তোমার কাছে স্পষ্ট হবে। বা ক্ষেত্রফল বের করার সূত্রটা পাই আর এর কেন হলো সেটা আমি বুঝিয়ে দিলাম। পাই আর যখন তোমার উদ্দেশ্য থাকবে তখন অটোমেটিক সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর প্লাস পাই আর স্কয়ার, কারণ নিচের তলটা যেহেতু বৃত্ত পাই আর স্কয়ার যোগ হলো। বা শুধু যদি তুমি সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এর মুখস্থ রাখো না বুঝে, তাহলে কিন্তু তোমার বিষয়টা বিমূর্ত মনে হবে এবং এই সূত্রটা হঠাৎ করে করতে আসলো তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেই কারণে আগে বিষয়গুলো বুঝে নিয়ে তারপরে সূত্রটা তুমি মুখস্থ করবে। তাহলে পরে তোমার একদিকে যেমন বিষয়টা সম্পর্কে ধারণাও স্পষ্ট হবে, তেমনি অঙ্ক করতেও কিন্তু ভালো লাগবে। তো তোমরা বাড়িতে সূত্রগুলো দেখো, আরেকটি ক্লাসে এই চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক আমি পরে করবো।